আসসালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচ সকলে তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের পরীক্ষা প্রিপারেশনটা ভালোভাবে চলছে। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসটা হলো পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো মধ্যক নির্ণয়। তো মধ্যক নির্ণয় করতে গেলে আমরা অনেক সময় কনফিউশনের মধ্যে পড়ি। তো তোমরা যদি আমার এই ক্লাসটা সুন্দরভাবে দেখো, পরিপূর্ণভাবে দেখো, তাহলে আমি আশা করব মধ্যক নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো যাই, তাহলে আমরা মধ্যকের রিলেটেড যত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এক এক করে দেখব। তাহলে প্রথমে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের এখানে একটা বক্সের ভিতরে ছক থাকবে। প্রথমে হলো শ্রেণীব্যক্তি, এটা দেওয়া থাকবে তোমার প্রশ্নে। তারপরে গণসংখ্যাটাও তোমার প্রশ্নে দেওয়া থাকবে। আর মধ্যক রিলেটেড যে সমস্ত প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে, প্রথম প্রশ্নটা হলো মধ্যক নির্ণয় করো, দ্বিতীয় প্রশ্ন হলো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। এটা তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুই জায়গায় থাকতে পারে। পরের প্রশ্ন হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। পরেরটা হলো পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। আর এই প্রশ্নটা আমি নতুন অ্যাড করছি তোমাদের জন্য, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, তাহলে এখানে আছে এফসি প্লাস এফএম এর মান বের করো এবং এফসি ও এফএম কি অর্থ বহন করে। এটা গেল মধ্যক রিলেটেড একটা টাইপের প্রশ্ন। এটা যদি আমরা বলি তাহলে টাইপ 1 এটাকে আমরা লিখতে পারি যে এই এক টাইপের হলে একটা আমরা শ্রেণীব্যক্তির গণসংখ্যা একটা ছকের মাধ্যমে এখান থেকে কত পর্যন্ত 5 নম্বর পর্যন্ত এই প্রশ্নটা আমরা সমাধান করতে পারি। আর পরে যেটা আছে 6 নম্বর এবং 7 নম্বর, এটা তো তোমরা অনেকে জানো, এই প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। সংক্ষিপ্ত প্রশ্নে মধ্যক নির্ণয় দুই ভাবে আসতে পারে। মধ্যক যদি জোড় হয় এক ধরনের সূত্র হবে, আর মধ্যক যদি বিজোড় হয় এক ধরনের সূত্র হবে। তাহলে চলো আমরা প্রথমে মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করতে গেলে আমরা প্রথম থেকে শুরু করব 1 নম্বর প্রশ্ন, যে মধ্যক নির্ণয় করা হলো। বাকিগুলো আমি রিমুভ করে দিলাম। এখন আস্তে আস্তে আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করতে গেলে তোমরা তো জানো যে মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে শ্রেণীব্যক্তি, তারপরে হলো গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে এই ছকটা আমরা আগে আঁকবো, ছকটা আগে আঁকে নিব। এখানে শ্রেণীব্যক্তিটা এখানে লিখবা শ্রেণীব্যক্তি, তারপরে লিখবা হলো গণসংখ্যা, কেমন গণসংখ্যাগুলো লিখবা, তারপরে লিখবা হলো ক্রমযুক্ত গণসংখ্যা, নিচে গণসংখ্যাটা লিখে দিল ক্রমযুক্ত গণসংখ্যা। তারপরে তোমার শ্রেণীব্যক্তিতে যেটা দেওয়া ছিল যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো তুমি শ্রেণীব্যক্তিটা আগে লিখবা। শ্রেণীব্যক্তি লিখলে 31 থেকে 40, তারপরে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। তাহলে শ্রেণীব্যক্তি লিখলাম। এরপরে হলো গণসংখ্যা, যে ইনফরমেশনগুলো তোমার প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে। তাহলে এটা লিখে নিব। তাহলে শ্রেণীব্যক্তি সবটা এইভাবে করবা, ঠিক আছে? আগে শ্রেণীব্যক্তিগুলো লিখে নিবে, তারপরে সব আঁকা হবে, তাহলে সময় কম লাগবে তোমাদের। তাহলে এখন গণসংখ্যাগুলো লিখবো। তাহলে 8, এটা 12, তারপরে 6, তারপরে 4। তাহলে গণসংখ্যা হয়ে গেল এটা। এখন আমরা বের করবো কি ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে তোমার শ্রেণীব্যক্তি গণসংখ্যা এটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, আমাদের শুধু একটা সলভ করতে হবে। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা মানে এই 8 এর জায়গায় 8 লিখলে তোমার 8 আর 10, তাহলে এটা যোগ করলে হয় 18, 18 আর 12, 18 আর 12 যোগ করলে হয় 30, 30 আর 6 হলো 36, 36 আর 6 হলো 40। তাহলে n এর মান হবে 40। তাহলে আমরা কিন্তু মধ্যক নির্ণয় করতেছি 1 নম্বর মধ্যক নির্ণয়। তাহলে n এর মান আমরা লিখব কত 40। তোমার এখানে খেয়াল করবা যে ক্রমযুক্ত গণসংখ্যা যা হবে লাস্ট টার্মটা গণসংখ্যা সেটাই হবে।
তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমরা প্রথমে n এর যে মান বের হবে অর্থাৎ টোটাল যে গণসংখ্যা এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে করব n/2, n/2 করলে এটা হবে 40, 40 ও 2 দিয়ে ভাগ করতে হলে 20 হয়। তাহলে এই যে 20 লিখলাম আমরা। তাহলে ক্রমজোড়িত গণসংখ্যা কোন ঘরে 20 আছে, কোন ঘরে? 8 এর মধ্যে কখনো 20 থাকে না, 18 এর মধ্যেও থাকবে না, 30 এর মধ্যে এখানে 20 থাকবে। তাহলে 30 এর মধ্যে 20 থাকবে। তাহলে যেই ঘরে 30 আছে তাহলে আমরা এর মান নিব হলো মধ্যক শ্রেণী নিম্ন সীমা, এখানে লিখলাম। তারপরে এখানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এফসি হলো এটা হবে 18। তাহলে এটা আমরা মনে রাখার একটা শর্টকাট টেকনিক হচ্ছে এই লাইনে যাবো তো সামনে সামনে এটার উপরে, সামনে সামনে, আবার বলছি সামনে সামনে উপরে। তাহলে এটা এল এর মান হলো, এটা এফ এম এর মান হলো, আর এটা হলো এফসি। তাহলে এখন আমাদের মধ্যকটা সিলেকশন হয়ে গেছে। তাহলে এখন আমরা করবো কি, মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে এটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তাহলে মধ্যক, তাহলে এখানে লিখবো যে মধ্যক সমান সমান, মধ্যকের সূত্রটা লিখবো তোমরা। মধ্যক সমান সমান আমরা লিখতে পারি এল প্লাস, এটা লিখবো হলো এল প্লাস n/2 মাইনাস হলো এফসি ইন্টু হলো h/fm। ঠিক আছে, h/fm তোমরা এটা লিখে নেবে। আর সাইড নোটটা লিখলে মনে হয় ভালো হয়, সাইড নোটটা লিখে নিতে পারো। n/2 লিখবা এখানে, n/2 তাহলে এখানে লিখবা, এখানে লেখার পরে n/2 লিখলাম। n/2 এটার মান বেরোছে কত, এটা 20 বেরোছে। তারপরে হলো এল এর মান, এল এর মান হলো মধ্যক শ্রেণী নিম্ন সীমা, মধ্যক শ্রেণী নিম্ন সীমা। মধ্যক শ্রেণী আছে কিন্তু কোথায়, এটা মনে 60 হয়ে যাচ্ছে। তাহলে মধ্যক শ্রেণী নিম্ন সীমা হলো 51। তাহলে এখানে তোমরা লিখবে 51 লিখলাম। তারপর হলো এফএম, এফএম লিখলাম হলো 12, এখানে লিখলাম 12। তারপরে কি এফসি, এফসি কত, এফসি লিখলাম হলো 18। ঠিক আছে। আর শ্রেণী ব্যবধান তোমরা জানোই 41 থেকে 31 বাদ দিবা, 41 থেকে 31 বাদ দিলে শ্রেণী ব্যবধান হবে কত, শ্রেণী ব্যবধান h সমান সমান হবে শ্রেণী ব্যবধান হলো 10। তাহলে আমরা যে মধ্যক যে সূত্রটা লিখলাম সেখানে জাস্ট এই মানগুলো তুমি বসাই দেবে। তাহলে এল এর মান ধরছি কত আমরা 51। তাহলে এল এর মান হলো এই 51 এখানে বসাবো। তাহলে এখানে বসালাম এখানে। তারপর প্লাস n/2, n/2 মানে হলো 20। তাহলে এখানে লিখলাম 20 মাইনাস হলো এফসি, এফসি কত, 18 লিখলাম। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এইচ এর মান কত, এইচ এর মান হলো ধরছি কত 10, আর এখানে কত এফএম হলো 12। দেখো মনে এইটুকু মনে হয় ক্লিয়ার হচ্ছে। তাহলে এখন কি করব, এটা ক্যালকুলেশন করব। তাহলে 51 এখানে জায়গায় থাকবে, তারপরে 20 এর মধ্যে 18 বাদ দিলে কত থাকে 2, আর গুণ হলো 10, ভাগ দিলাম হলো 12। তাহলে এটাকে আমরা লিখতে পারি 51, 10 যখন কত হয় 20, 20 কে আমরা 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে আসবে, ক্যালকুলেটর হেল্প নিব আমরা। তাহলে এটা লিখব যে 20 ভাগ হলো 12, তাহলে আসে 1.67। তাহলে এটাকে আমরা লিখব যে 51 যোগ হবে 1.67। ঠিক আছে, পয়েন্টের হিসাবটা তোমরা জানো। পয়েন্টের পরে আমরা 2 ঘর নিয়েছি এখানে, তাহলে 2 ঘর নিচে 3 নাম্বার ঘরে আছে আমাদের 6, তাহলে এক যোগ করতে হবে। তাহলে এখানে লিখলাম 52.67, প্রায় লিখবো এখানে, যেহেতু এক যোগ করছি প্রায় লিখবো। এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করি যে মধ্যক নির্ণয় তোমরা বুঝতে পারছো। মধ্যক নির্ণয়টা বুঝতে পারছো। তাহলে প্রথম থেকে আমি আবার রিপিট করি। তাহলে প্রথমে তোমাদের এরকম শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। তাহলে এখান থেকে প্রথমে আমরা যে শর্টকাট করব, শ্রেণীব্যক্তিটা লিখবো, তারপরে গণসংখ্যাটা লিখবো, তারপরে লিখবো ক্রমজোড়িত গণসংখ্যা। ক্রমজোড়িত গণসংখ্যা লেখার পরে যে টোটাল গণসংখ্যা আসবে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে আসবে 20। তাহলে আমরা 20 দেখবো কয় নাম্বার ঘরে আছে, এই 30 যেখানে আছে
এই ঘরে কিন্তু আমাদের মধ্যক আছে। তাহলে সোজা আমরা চলে যাব লাস্টের দিকে। তাহলে মধ্যক শ্রেণীর এটা হলো উচ্চ সীমা, এটা হলো নিম্ন সীমা। এল এর মান ধরবো আমরা 51, এফ এম ধরবো হলো 12, আর এফ সি ধরবো 18। তাহলে এটা সহজ হচ্ছে মনে রাখার টেকনিক হলো সামনে 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 উপরে, এটা মনে রাখলেই হবে। এটা যদি ধরতে ভুল করো তাহলে তোমাদের এটা ভুল হবে। আর বাকি হলো এরপরে আমরা লিখবো যে মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এল সি এইচ বাই এফ এম। এটা তুমি আমরা জানি বা মধ্যক এটা লিখলে হবে, আর বাকিটা সাইড নোট দিবা। আর বাকি ক্যালকুলেশনটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এরপরে আমরা তাহলে মধ্যক নির্ণয় আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্ন ছিল আমাদের মধ্যক। পরের প্রশ্নটা ছিল হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী। মধ্যক শ্রেণীর পরের প্রশ্নটা ছিল মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটা ছিল, আমি বুঝে দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন ছিল হলো মধ্যক শ্রেণী। দেখো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, হ্যাঁ এটা পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। কেমন এটা লেখা ছিল যে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে দেখো আমরা যদি এই প্রশ্ন সমাধান করতে যাই তাহলে আমাদের অবশ্যই এই যে শ্রেণীব্যক্তি গণসংখ্যা যে সবটা আমরা উঠে রাখছি, যে শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা, এইভাবে তোমরা এই সবটা আগে কমপ্লিট করবা। করার পরে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে এটা নির্ণয় করতে গেলে আমাদের এই পর্যন্ত আগে তোমাদের করতে হবে এটা শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা, তারপরে এই যে টোটাল যে গণসংখ্যা সেটাকে 2 দিয়ে ভাগ করব 20। তাহলে এটা করতে গেলে তোমার মধ্যক শ্রেণীটা আগে সিলেকশন করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে মধ্যক শ্রেণীর অবস্থান কোথায়। তাহলে এখানে বলবো যে 20তম পদের অবস্থান, এটা তোমরা আগে সিলেকশন করবা। যে এই পর্যন্ত সব করার পরে যেটা লিখবা যে 20তম পদের অবস্থান লিখবা। 20তম পদের অবস্থান এই 51 থেকে 60 শ্রেণীতে, ঠিক আছে, এটা লিখতে পারে। অতএব মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, এটা লিখবে যে মধ্যক শ্রেণীর অবস্থান 51 থেকে 60 শ্রেণীতে। তারপরে লিখবে যে মধ্যক শ্রেণীর মধ্যমান হবে। এখানে লিখবে যে মধ্যক শ্রেণীর মধ্যমান হবে, ঠিক আছে, মধ্যক শ্রেণীর মধ্যমান হবে। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর অবস্থান হলো 51 থেকে 60 শ্রেণীতে। তাহলে কি করবো, এটা 51 সমান দেবো 51 যোগ হলো 60 ভাগ হলো 2। তাহলে 51 আর 60 কত হয়, 5 6 11, 111 হয়, 111। তাহলে এটাকে আমরা লিখতে পারি 111 ভাগ হলো 2। তাহলে এটা হবে কিন্তু 55.5। এটা হবে মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু যেটা বলো। তাহলে এটা 2 নম্বর প্রশ্ন হয়ে গেল আমাদের। তাহলে প্রথম থেকে বলি যে শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা আমরা মধ্যক নির্ণয় করতে যেভাবে আসছি ঠিক সেম ওইভাবে কিন্তু তোমাদের এই পর্যন্ত আসতে হবে। ওই পর্যন্ত আসার পরে তোমরা লিখবা যে টোটাল গণসংখ্যা আছে এটাকে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে এটা আসলে 20। তাহলে আমরা বলবো 20তম পদে, এটা ভুল হয়েছে, লিখবা 20তম পদের অবস্থানটা লিখবে এখানে। 20তম পদের অবস্থান হলো 51 থেকে 60 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান হবে 51 যোগ 60 ভাগ হলো 2। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে আবার আমরা এই প্রশ্ন থেকে আমরা পরবর্তীটা করতে পারবো একইভাবে সেম যেভাবে করাইছি তোমরা। এটা খুবই সহজ, একটা করলে এটা দিয়ে কিন্তু পরবর্তীটা বের করতে পারবা। তাহলে পরবর্তী যদি বের করতে যাও তাহলে প্রথম থাকা শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা যেভাবে আমরা মধ্যক নির্ণয় করছি সেম ওইভাবে আসতে হবে। এই পর্যন্ত লেখার পরে
তারপরে তোমাদের এখানে লিখবে যে 20তম পদের অবস্থান 51 থেকে 60 শ্রেণীতে, এটা উল্লেখ করবে। করার পরে পরের প্রশ্নটা হবে মধ্যক শ্রেণীর। আমরা এটা কি করলাম, মধ্যক শ্রেণীর প্রথমটা করলাম হলো মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যমান যদি, আচ্ছা আমাদের এই প্রশ্নটা একটু ভুল হয়েছে, এখানে হবে যে মধ্যক শ্রেণীর মধ্যমান হবে এটা, কিন্তু আমার প্রশ্নে লেখা ছিল মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো, কিন্তু আমরা এটা নির্ণয় করলাম হলো মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে তোমরা মধ্যক শ্রেণীর মধ্যমানটা বুঝতে পারছো। এরপরে আমরা নির্ণয় করবো মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে দেখো সেম ভাবে আমরা শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা যা আছে এইভাবে আসবো, সেম এইভাবে আসবো। এইভাবে আসার পরে প্রথমে আমরা সিলেকশন করবো যে মধ্যক শ্রেণীর অবস্থানটা কোথায়। তাহলে মধ্যক শ্রেণীর অবস্থানটা নির্ণয় করতে হলে আমাদের টোটাল যে গণসংখ্যা আছে এটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে 20 আসলো। তাহলে সেম ভাবে আমরা লিখবো যে 20তম পদের অবস্থান 51 থেকে 60 শ্রেণীতে। সুতরাং এটা লেখার পরে আমরা এটা লিখতে পারি সুতরাং মধ্যক শ্রেণীর অবস্থান, এটা লিখতে পারি। প্রশ্ন কিন্তু আমি এটা করাচ্ছি এখন, হ্যাঁ 3 নাম্বার প্রশ্ন, মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে 20তম পদের অবস্থান 51 থেকে 60 শ্রেণীতে। সুতরাং লিখবা যে মধ্যক শ্রেণীর অবস্থান, এটা আগে লিখবা, এটা সিলেকশন করে নিবা যে মধ্যক শ্রেণীর অবস্থান। মধ্যক শ্রেণীর অবস্থান, অবস্থানটা লিখবা। আগে অবস্থানটাকে তোমার নিশ্চিত করতে হবে যে মধ্যক শ্রেণীটা আসলে কোথায় আছে। তাহলে আমরা যে মধ্যক শ্রেণীর অবস্থান হলো 51 থেকে 60 শ্রেণীতে, এটা আগে লিখে নিবা। ঠিক আছে, এটা লিখলাম যে মধ্যক শ্রেণীর অবস্থান কত, মধ্যক শ্রেণীর অবস্থান 51 থেকে 60 শ্রেণীতে। এখন দেখো এই প্রশ্ন থেকে আমরা দুইটা প্রশ্ন সমাধান করতে পারি, যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী এবং হলো পরবর্তী। দুইটা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে সমাধান করতে পারি। পরবর্তী, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী এবং হলো পরবর্তী, দুইটাই করতে পারবো এই জায়গা থেকে। হ্যাঁ কিছুই না, এটা পরবর্তী। তাহলে পূর্ববর্তী পরবর্তী, তাহলে কি করব 20তম পদের অবস্থান এটা লিখবো যে এখন এত মধ্যক শ্রেণীর অবস্থান হবে 51 থেকে 60 শ্রেণীতে। এখন যদি পূর্ববর্তী বলে তাহলে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর অবস্থান কোথায়, এই যে এটা 41 থেকে 50, এটা হলো পূর্ববর্তী শ্রেণী। যদি পূর্ববর্তী বলে আমরা তাহলে কি করব, এই 41 যোগ হলো 50 ভাগ হলো 2, দেখো তাহলে এই দুটো যোগ করো। তাহলে এটা দুটো যোগ করলে হয় 50 48 90 91, 91 ভাগ হলো 2, তাহলে এটা হবে 45.5। তাহলে এটা আমাদের বের হয়ে গেল কি মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান। তাহলে এইভাবে তোমরা সেম ভাবে পরবর্তীটা বের করতে পারবা। তাহলে মধ্যক শ্রেণীর অবস্থান আগে 51 থেকে 60 শ্রেণীতে, পূর্ববর্তী বললে 41 যোগ 50, আর যদি বলে পরবর্তী তাহলে আমরা এটাতে চলে যাব। পরবর্তী যদি বলে 61 যোগ হলো 70। পূর্ববর্তী বললে যেখানে মধ্যক শ্রেণী আছে তার উপরে যাবে, আর যদি পরবর্তী বলে তাহলে পরেরটাতে যাবে। তাহলে লেখা কিন্তু সেম থাকবে, লেখা কিন্তু সেম, লেখায় কোনো কিন্তু পার্থক্য থাকবে না। প্রথম থাকাতে স্টেপে যেভাবে আমি আসছি তোমরা লেখাটা শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা এই সবটা পুরোটাই লিখবে। লেখার পরে তোমরা এই যেখানে 20তম পদের অবস্থান এটাও লিখবে, মধ্যক শ্রেণীর অবস্থান এটাও লিখবে। এখন তোমার প্রশ্নে পরবর্তী বলছে না পূর্ববর্তী বলছে, যদি পূর্ববর্তী বলে তাহলে 41 যোগ 50 ভাগ 2 করে দিবে, যদি পরবর্তী বলে তাহলে 61 যোগ হতে 70, পরবর্তী বললে এই 61 যোগ হলো 70 ভাগ হলো 2, তাহলে এটা কত হয় 7 6 13 131 হয়। তাহলে 131, 131 হলো ভাগ হলো 65 ভাগ হলো 2, তাহলে 131 হলো তাহলে 65 হবে না, 65 হয় না 5। তাহলে এটা হলো পরবর্তী শ্রেণী। পূর্ববর্তীও বের করে দেখালাম আর পরবর্তীও দেখাচ্ছি। তাহলে আমাদের এখানে কয়টা প্রশ্ন হয়েছে, 3টা 4টা প্রশ্ন কিন্তু হয়েছে, কারণ এই প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন আছে, মধ্যক শ্রেণী পূর্ববর্তী এবং মধ্য শ্রেণী পরবর্তী। আচ্ছা তাহলে নেক্সট আমরা তাহলে পরের প্রশ্নতে যাই। তাহলে পরে আর আমাদের আর একটা প্রশ্ন বাকি আছে, সেই প্রশ্নটা একটু করি। এটা একটা নতুন এবং আনকমন প্রশ্ন। হ্যাঁ এই প্রশ্নটা তোমরা সবাই করবা। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি আগে। হ্যাঁ প্রশ্নটা ছিল আমাদের 5 নাম্বার প্রশ্ন ছিল
যে এখানে বলা ছিল যে এফসি প্লাস হলো এফএম, হ্যাঁ হ্যাঁ এফসি প্লাস এফএম এর মান বের করো। তাহলে এর মান বের করো এবং হলো এফসি ও এফএম কি অর্থ? প্রচলিতটা লিখে নিবে যে প্রচলিত কি অর্থ গ্রহণ করে, ঠিক আছে, এটা প্রশ্ন। তাহলে দেখো এফসি প্লাস হলো এফএম এর মান বের করো এবং এফসি এবং এফএম প্রচলিত কি অর্থ বহন করে, এটা একটা কোন প্রশ্ন। তাহলে দেখো এটা যদি আমাদের নির্ণয় করতে বলে, বের করতে বলে, সেম ভাবে একদম আমরা ওই যে তোমার শ্রেণী ব্যক্তি যেরকম দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, তাহলে সেম ভাবে করব। প্রসেস কিন্তু একই, সিস্টেম কিন্তু এক, যে প্রথম থেকে শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা যা আছে এইটুকু পুরোটাই করব। পুরোটাই করার পরে যেহেতু এখানে বলছে যে এফসি প্লাস এফএম এর মান বের করো এবং এফসি এফএম প্রচলিত কি অর্থ বহন করো, তাহলে আমরা মধ্যক শ্রেণীত আমরা এখানে যেহেতু 20তম পদের অবস্থান হলো এখানে, তাহলে সোজা চলে আসবো এই জায়গায় আসা কিন্তু আমাদের এল এর মানটা কিন্তু দরকার হচ্ছে না, দরকার হচ্ছে কিসের মান? আমাদের এখানে দরকার হচ্ছে কিন্তু এফসি আর এফএম এর মান। তাহলে এফসি মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফসি এফএম মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা এই যেটা, আর এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা, এটা হলো যোজিত গণসংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি না, তাহলে তোমরা এইভাবে লিখবা, এখানে লেখা নিবা আগে দরকার হলে, হ্যাঁ এখানে লিখবা। এখানে লেখার পরে যে আমরা এফসিটা লিখি, এখানে এফসি কত ছিল? এফসি ছিল কত? 18 লিখলাম। আর এফএম কত? এফএম কিন্তু কত হচ্ছে? এফএম হলো 12, 12 লিখলাম। এফসি আর এফএম আমাদের কিন্তু আর অন্য মানের দরকার হচ্ছে না, প্রশ্ন যেরকম চাইছে ঠিক ওরকমই অ্যান্সার করবো আমরা। তাহলে এখানে এল এর মান ছিল, এল এর মান দরকার হচ্ছে না আমাদের, তাহলে এফএম এর মান আর এফসি এর মান লিখবো আমরা। আর মধ্যক কোনো কিছু বলে নাই, শুধু বলছে কি যে এফসি আর এফএম এর মান বের করো। তাহলে এফসি এর মান, তাহলে এখন আমরা লিখতে পারি যে এফসি প্লাস হলো এফএম, সহজ, খুবই সহজ। তাহলে এখান থেকে তুমি 18 লিখবা এফসি এর মান, আর এটার মান লিখলে 12, 12 কত হয়? 30। তাহলে এটা তুমি একটা অ্যান্সার লিখবা। তারপরে বলছে কি এফসি ও এফএম কি প্রচলিত কি অর্থ বহন করে, তাহলে এটা কিন্তু দুইটা পার্ট, হ্যাঁ প্রথমে এই দুইটা যোগ করে দিলে, যোগ করার পরে পরের পার্টে আবার যাবা, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পারছো। এখন পরের অংশ যাচ্ছি আমরা, যে এফসি আর এফএম প্রচলিত কি অর্থ বহন করে। তাহলে এটা কিভাবে লিখবা? হ্যাঁ এটা কিভাবে লিখবা? এটা লিখবা যে এখানে লিখবা, আগে এখানে লিখে দিবা যে এটা যে এখানে লিখবা, যে এখানে লিখলাম, এখানে লেখা প্রথমে কি লিখবো? এফএম আছে আগে, তাহলে এফএম মানে কি? এটা লিখবা, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা লিখে দিবা। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা লিখবা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা লিখলাম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তারপরে তুমি লিখবা কি? এফসি, এফএম হয়ে গেছে আমাদের, তাহলে আমি লিখবো এফসি। এফসি মানে হলো মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, যেটাই তুমি লিখো। তাহলে এফসি হলো মধ্যক শ্রেণী, এটা লিখবা যে মধ্যক শ্রেণী যা ছিল তাই, আমি এক শর্টকাটে লিখে দিচ্ছি, হ্যাঁ মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী, মধ্যক শ্রেণী লিখবা পূর্ববর্তী শ্রেণী, পূর্ববর্তী শ্রেণীর হলো পূর্ববর্তী শ্রেণীর যোজিত লিখলে হবে, যোজিত গণসংখ্যা এটা লিখলে হবে, অথবা ক্রমযোজিত গণসংখ্যা, যেটা তুমি লেখো, দুইটার মধ্যে দেখুন একটা লিখলে হবে। তাহলে এখানে এখানে সমান আমরা লিখতে পারি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা লিখে দিলাম। তারপরে এফসি হলো মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে এই প্রশ্নটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমাদের এখান থেকে আজকে আমরা কয়টা? 5টা প্রশ্ন কমপ্লিট করলাম। এখন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2টা প্রশ্ন আছে, মধ্যক নির্ণয়।
একটা হলো মধ্যক, মধ্যক যদি জোড় সংখ্যা হয় তাহলে সূত্রটা একরকম করবে, আর মধ্যক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সূত্রটা অন্যভাবে করবে। দুইটা দুই রকম সূত্র। তাহলে এটার সাথে কিন্তু এই প্রশ্নের সাথে আর ওই প্রশ্নের কিন্তু কোনো কানেকশন নাই, এটা কিন্তু পুরাটাই আলাদা। এখন আমি যে তোমাদের 5টা বা 6টা প্রশ্ন করলাম সবার ক্ষেত্রে কিন্তু সবটা কিন্তু একই রকম হবে। এই শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা সবার ক্ষেত্রে সব একই রকম, সবের কিন্তু কোনো পার্থক্য হবে না। এখন আমরা আর দুটো প্রশ্ন আছে, এই দুটো প্রশ্ন করব, তাহলে আমাদের একটা ক্লাসে কিন্তু মধ্যকের যত সমস্যা সবই কিন্তু সমাধান হয়ে গেছে। আর দুইটা প্রশ্ন আছে, যে দুইটা প্রশ্ন আমরা করব এখন। দুইটা প্রশ্ন কি? এটা হলো 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নটা হলো, দেখো আমি প্রশ্নটা লিখে দিচ্ছি তোমাদের। এখানে হলো 13 আছে, তাহলে এখানে লিখব 13, তারপর হলো 9, 13 9 8, 12, এটা হলো 15, এবং এটা হলো, এটা হলে বললো যে এটা হলে মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয় করো, কেমন মধ্যক নির্ণয় করো এটা ছিল। তাহলে প্রথমে এটা করতে গেলে আমি দেখবো যে 1 2 3 4 5, 1 2 3 4 5 6টা আছে। তাহলে এখানে সংখ্যা আছে টোটাল হলো 6, এবং এটা দেখার আগে আমি দেখবো যে এই উপাত্তগুলো এটা কি মানের ঊর্ধ্বক্রম সাজানো আছে না নাই। যদি সাজানো থাকে তাহলে ভালো কথা, আর যদি সাজানো না থাকে সেই ক্ষেত্রে এটা কিন্তু আমরা সাজায় নিব। সাজায় কিভাবে লিখবো? এখানে লিখবা যে উপাত্তগুলোকে বিন্যস্ত করে পাই। তাহলে এখানে লিখবা যে সলিউশন লিখে দিলাম, এখানে লিখবা যে উপাত্তগুলোকে বিন্যস্ত করে পাই। তাহলে লিখবা বিন্যস্ত করে পাই। বিন্যস্ত লিখলেই হলো, অন্য কিছু লেখার দরকার নেই। বিন্যস্ত করে পাই, তাহলে বিন্যস্ত করে পাই। ছোট থেকে তুমি সাজাবা, ছোট থেকে সাজালে 7 আগে আসবে, 7 এর পরে আসবে 8, 8 এর পরে আসবে 9, 9 এর পরে আসবে 12, 12 এর পরে আসবে 13, 13 এর পরে আসবে 15। তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের সংখ্যা টোটাল কয়টা ছিল? 1 2 3 4 5 6টা। তাহলে এখানে লিখতে পারি আমরা মোট সংখ্যা কত? মোট সংখ্যা লিখব হলো, মোট সংখ্যা লিখব n সমান সমান 6। ঠিক আছে, n সমান সমান 6 লিখলাম। তাহলে মধ্যক আমাদের এটা 6 লিখলাম। এখানে লিখতে পারি যা 6, এটা কি জোড় সংখ্যা না? তাহলে জোড় সংখ্যা লিখবো। তাহলে এটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে সূত্র কেমন হবে এটা তো তোমরা জানো। সুতরাং n সমান 6 হলো জোড় সংখ্যা। অতএব এখন লিখবা মধ্যক। তাহলে মধ্যকটা লিখবা কিরকম? এই মধ্যক লিখলাম। জোড় সংখ্যা হলে সূত্র হবে n/2 তম পদ, এটা লিখবা এততম পদ প্লাস n/2 প্লাস হলো 1 তম পদ, এততম পদ ভাগ হলো 2। তাহলে এটা হলো জোড়ের সূত্র। যখন তোমার জোড় সংখ্যা থাকবে তখন এই সূত্রটা লিখবা, n/2 তম পদ n/2 প্লাস 1 তম পদ। বাকিটা কিভাবে লিখবা? তাহলে n এর মানটা আমরা এখানে বসাই দিব। n এর মান কত ছিল? 6। তাহলে 6টা এখানে বসা, এই 6 লিখলাম। আর এই তম পদের জায়গায় আমরা সময়টাকে বাঁচানোর জন্য ডট ডট দিয়ে দেবো। ঠিক আছে, যে সময়টা বাঁচাবো সেটা আমরা অন্য জায়গায় কাজে লাগাবো। তাহলে এখানে লিখব 6/2 প্লাস 1 তম পদ, এততম পদ। পরেরটা লিখি, তাহলে 6 কে ভাগ করো 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে 3 তম পদ প্লাস এটা হলো 3 যোগ 1, তাহলে এটা হলো 4 তম পদ। ঠিক আছে, তাহলে 3 তম পদটা আমরা এখন যেখানে বিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত করে পাই, যে জায়গায় ছিলাম সেখানে যাব। এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা হলো চতুর্থ পদ। তাহলে তৃতীয় পদ হলো 9। হ্যাঁ, তাহলে এটা লিখলাম তৃতীয় পদ হলো 9। পরে কিন্তু আর তম পদ লিখবো না, কারণ আমি তম পদটাই কিন্তু এখানে বসালাম। 3 তম পদটা বসাইছি এখানে। এরপরে বসাবো 3 এ রাখি কত? 4 তম পদ। তাহলে 4 তম পদ কত? 12। তাহলে এই 12 লিখলাম।
আর 12 লিখছি, তাহলে এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে 2 হবে কিন্তু নিচে, এটাও কিন্তু 2 হবে, ঠিক আছে? এটা একটু ভুল হয়েছে, এটা একটু কারেকশন করো, 2 হবে কিন্তু সবার নিচে। তাহলে এখানে আমরা বসাতে পারি 3তম পদ হলো 9 আর 4তম পদ হলো 12। তাহলে 12 লিখলাম, 12 হলো 2, তাহলে এটা যোগ করো কত হয়? 9 আর 12 কত হয়? 21। তাহলে 21 লিখলাম এখানে, 21 ভাগ হলো 2, তাহলে এটা হয় 10.5। তাহলে এটাই হলো উত্তর। এটা কিসের? তাহলে মধ্যক যখন জোড় সংখ্যা থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি, n/2তম পদ n/2 প্লাস 1তম পদ, তারপরে আমরা n এর মানটা বসাবো। বসানোর পরে তাহলে কি হলো? এই যে 3তম পদের মান বসাবো 9 আর হলো 4তম পদের মান হলো 12। এই দুটো যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করলে এটার মান বের হয়ে যাবে। আর যদি তোমাদের এই প্রশ্নটা এমসিকিউতে আসে তাহলে কিভাবে করবে? এমসিকিউতে আসলে দেখবা যে এটা বিন্যস্ত আছে কি অবিন্যস্ত আছে। যদি বিন্যস্ত থাকে ভালো কথা, আর যদি বিন্যস্ত না থাকে তাহলে এটা কিন্তু তোমরা বিন্যস্ত করে নিবা প্রশ্নতেই। করে নেওয়ার পরে যেহেতু আমাদের এখানে কয়টা আছে, 1 2 3 6টা আছে, তাহলে প্রথম থেকে 2টা বাদ দিয়ে দিবা আর লাস্টে থেকে 2টা বাদ, প্রথম থেকে 2টা বাদ লাস্টে 2টা বাদ। তাহলে হলো এমসিকিউ জন্য বলতেছি 9 আর 12 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে এটা হবে 10.5। এটা মুহূর্তের মধ্যে তোমরা করতে পারবে। তাহলে আমাদের মধ্যক জোড় সংখ্যা হলে এটা আমরা কমপ্লিট করলাম। এরপরের প্রশ্ন আছে মধ্যক যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে কিভাবে করব। তাহলে আশা করি মধ্যক হচ্ছে জোড় থাকলে এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পরের প্রশ্নতে যাব। পরের একটা প্রশ্ন আছে সেটাতে যাব, 6 নম্বর 7 নম্বর প্রশ্নটা। 7 নম্বর প্রশ্নটাতে যাই। 7 নম্বর প্রশ্নটা আছে, এটা আছে। তাহলে এটা বলে এটা কিন্তু সহজ, আগেরটার চাইতে খুবই সহজ এটা। হ্যাঁ, তাহলে এটা হলো 7 নম্বর প্রশ্ন। এই 7 নম্বর প্রশ্ন এটা তোমার দেওয়া থাকলো, এই যে 7 আছে, 8 আছে, 7 8, এখানে আছে 12, এই 13, এই হলো 15। তাহলে এটা দেখো বললো যে এটা মধ্যক নির্ণয় করো, আমি প্রশ্ন আর লিখলাম না। 1 2 3 4 5টা আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি। আর যেহেতু এটা কিন্তু তোমার সাজানো প্রয়োজন পড়বে না, যেহেতু এটা কিন্তু সাজানোই আছে, দেখো প্রশ্নটা কিন্তু সাজানোই আছে, তাহলে এটা লেখার দরকার নেই যে বিন্যস্ত করে দেয়। তাহলে এটা আমরা লিখব যে মোট সংখ্যা থেকে শুরু করব। এটা লিখব তো মোট সংখ্যা কত, মোট সংখ্যা লিখব যে n সমান সমান কয়টা, 1 2 3 4 5, তাহলে মোট সংখ্যা হলো 5। তাহলে তোমরা তো এটা জানো 5 জন না বিজোড় সংখ্যা, হ্যাঁ 5 হলো বিজোড় সংখ্যা। তাহলে লিখবা যা লিখবা যা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা খুবই সহজ এটা, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা লিখলাম, এটা সময় লাগবে না, যা বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যক হবে কি, এই মধ্যকটা লিখবা। হ্যাঁ, এই মধ্যক লিখলাম। তাহলে বিজোড় সংখ্যার সূত্র তো তোমরা সকলেই জানো। বিজোড় সংখ্যার সূত্র হলো n+1/2তম পদ, n+1/2তম পদ, এততম পদ। তাহলে এটা হলো মধ্যক নির্ণয়ের বিজোড় যখন থাকবে তখন এই সূত্রটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে n এর মানটা বসাও। n এর মান লিখলাম 5, এই 5 লিখলাম +1/2 এততম পদ। তাহলে 5 কে ভাগ 5 আর 1 যোগ করো কত হয়, 6 হয়। তাহলে এটা লিখলাম 6 যোগ ভাগ হলো 2, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত, 3তম পদ। 3তম পদের মান কত, 3তম পদের মান কত ছিল, 12। তাহলে এখানে এই 12 হলো এটা অ্যানসার। মধ্যক হলো কত, 12। আর এটা যদি তোমার সংক্ষিপ্ত, এটা যদি তোমার এমসিকিউতে আসে তাহলে কিভাবে করবা? বিজোড় থাকলে যদি বিন্যস্ত থাকে ভালো কথা, যদি বিন্যস্ত না থাকে তাহলে এটাকে তোমরা আগে সর্বপ্রথম বিন্যস্ত করে নিবা খাতার আগে, আচ্ছা রাত খাতায় এটা তোমার বিন্যস্ত করে নিবা। বিন্যস্ত করে নেওয়ার পর কি করবা, যেহেতু আমার এখানে বিজোড় সংখ্যা হলে প্রথম থেকে 2টা বাদ দিয়ে দিবা, প্রথম থেকে 2টা বাদ, এই 2টা বাদ, লাস্টে থেকে এই 2টা বাদ, তাহলে মধ্যক হবে কত, 12। তো আমরা আজকে মধ্যক রিলেটেড যত সমস্যা ছিল সবই আজকে আশা করি আমরা সমাধান করতে পেরেছি।
আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা।